যে স্ত্রীকে কঠোর পরিশ্রম করে বড় আইনজীবী বানিয়েছিলাম, সেই স্ত্রী আমার মৃত্যুদণ্ড রায়ের মূল আইনজীবী। কাঠগড়ায় দাঁড়িয়ে যখন নিজের ফাঁসির রায় শুনছিলাম, তখন বিচারকের গম্ভীর কণ্ঠস্বর আমার কানে এসে পৌঁছাচ্ছিল না। আমার সমস্ত দৃষ্টি আটকে ছিল সামনের ওই কালো কোট পরা নারীটির দিকে, যে এখন বড় আইনজীবী। সে মিথ্যাকে সত্যে প্রমাণ করতে পারে। সেই প্রখ্যাত আইনজীবী আর কেউ নয়, আমার স্ত্রী মিথিলা। যে হাত ধরে একদিন তাকে ঢাকা শহর চিনিয়ে এসেছিলাম, আজ সেই হাতে সে আমার ডেথ ওয়ারেন্ট সাজালো। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই, দুই পরিবারের পূর্ণ সম্মতিতে। কিন্তু মিথিলা প্রথম দিকে একদমই রাজি ছিল না। রূপের কথা যদি বলি, মিথিলা ছিল অপ্সরার মতো সুন্দরী। টাঙ্গাইল শহরের যে কোনো ছেলের চোখ আটকে যাওয়ার মতো রূপ ছিল তার। পরিবারের প্রচণ্ড চাপ আর অনুরোধে শেষমেশ সে একটা শর্তে বিয়েতে রাজি হলো। বিয়ের আগে আমার সাথে একবার একা দেখা করতে চায়। সেই কথা অনুযায়ী আমি তার সাথে দেখা করলাম। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসতেই মিথিলা তার টানা টানা চোখ দুটো আমার দিকে তুলে সরাসরি বলল, আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের পর আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। আর বিয়েটা হবে এখন থেকে ঠিক 2 মাস পর, আমার এইচএসসি পরীক্ষা শেষ হলে। আমি এক মুহূর্ত চিন্তা না করে তার শর্তে রাজি হয়ে গেলাম। সত্যি বলতে, আমার মনের ভেতর তখন অন্য হিসাব কাজ করছিল। এত সুন্দরী একটা মেয়েকে আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিলাম না। মনে মনে ভেবেছিলাম, একবার বিয়ে হয়ে ঘরের বউ হয়ে আসলে আর রান্নাবান্না, সংসারের জাতাকলে পড়লে এমনিতেই পড়াশোনার মন উঠে যাবে। মেয়েদের মন বদলাতে কতক্ষণ! কিন্তু আমার সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল মিথিলা। যখন এইচএসসির রেজাল্ট দিল, দেখা গেল সে জিপিএ 5 পেয়েছে এবং অত্যন্ত ভালো নম্বর নিয়ে পাশ করেছে। রেজাল্ট হাতে পেয়ে সে একদিন উচ্ছ্বসিত গলায় বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাই। শুনেই আমার বুকটা ছ্যাদ করে উঠল। টাঙ্গাইলে আমাদের কসমেটিক্সের বেশ বড় ব্যবসা। আল্লাহর রহমতে আর্থিক অবস্থা আমাদের যথেষ্ট ভালো। আমি তাকে সরাসরি না করে দিয়ে বললাম, তুমি টাঙ্গাইল থেকে সেই ঢাকা গিয়ে পড়বে কেমনে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেয়ে যাও, তবে সংসার সামলাবে কেমনে? ওসব ঢাকা টাকা বাদ দাও। মিথিলা দমে যাওয়ার পাত্রী ছিল না। সে আমার হাত ধরে আকুতি করে বলল, তুমি আমার সাথে ঢাকা চলে যাবে, ওখানে না হয় নতুন কোনো ব্যবসা দেখবে। আমি তাকে বুঝিয়ে বললাম, পাগল হয়েছো? এখানে জমানো ব্যবসা ফেলে আমি হুট করে ঢাকা গিয়ে কি করব? অত সোজা নাকি? এই ঘটনার পর মিথিলা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। টানা 2 দিন সে আমার সাথে একটা কথাও বলল না। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিল। তার এই অভিমানী মুখ আর চোখের জল আমি সহ্য করতে পারছিলাম না। ভালোবাসতাম তো, তাই শেষমেশ তার অভিমান ভাঙানোর জন্য আমি হার মানলাম। বললাম, ঠিক আছে চলো, পরীক্ষাটা দিয়েই আসো। পরীক্ষার একদিন আগে আমরা ঢাকায় রওনা হলাম। মিথিলার একটা সমস্যা ছিল, বাসে উঠলেই তার মাথা ঘোরাতো আর বমি আসতো। তাই আমরা ট্রেনে করে ঢাকার টিকিট কাটলাম। মিথিলা এর আগে কোনোদিন ঢাকা শহরে পা রাখেনি। জানালার বাইরে অচেনা শহরের আলো দেখে তার চোখে যে শিশুসুলভ আনন্দ দেখেছিলাম, তা আজও আমার মনে পড়ে। পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়ার পর তাকে ঢাকার একটা ভালো নামী রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালাম। মিথিলার মুখে তখন তৃপ্তির হাসি। সেই রাতে আবার আমরা ট্রেনে করে টাঙ্গাইলে ফিরে এলাম। তার কয়েকদিন পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলো, আমার চোখ চড়ক গাছ। মিথিলা মেধা তালিকায় ওপরের দিকে স্থান পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেয়েছে। এই খবর শোনার পর আনন্দের চেয়ে আমাদের দুই পরিবারে চিন্তার মেঘ নেমে এলো। শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে আমার মা বাবা কেউ রাজি হচ্ছিল না তাকে ঢাকায় পাঠাতে। সবাই একসুরে বলতে লাগলো, এতটুকু একটা একা মেয়ে ঢাকা শহরে গিয়ে থাকবে কেমনে? তার চেয়ে টাঙ্গাইলে কোনো একটা কলেজে ভর্তি করিয়ে দাও। মূল ভয়টা ছিল অন্য জায়গায়। মিথিলা ছিল অসম্ভব সুন্দরী। সবাই ভাবছিল, এত বড় শহরে একা থাকলে যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। দিনকাল তো ভালো না, যেখানে ছোট ছোট দুধের বাচ্চারাও নিরাপদ নয়, সেখানে মিথিলার মতো রূপবতী মেয়ে একা থাকবে কিভাবে? সবাই যখন তার বিপক্ষে, তখন সেই রাতে মিথিলা আমার বুকের উপর মাথা রেখে সারা রাত নিভৃতে কেঁদেছিল। তার চোখের জলে আমার বুকে ভিজে যাচ্ছিল। সকালবেলা যখন তার ফোলা চোখ আর মলিন মুখটা দেখলাম,
আমার সব কঠোরতা গলে জল হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে আটকাবো না। আমি তাকে বললাম, আমি তোমাকে ঢাকা পাঠাবো, তবে আমার কিছু শর্ত আছে। সেখানে গিয়ে কোনোভাবেই অযথা ঘোরাঘুরি করা যাবে না। ছেলেদের সাথে অপ্রয়োজনীয় কথা বলা চলবে না। সবসময় মেয়েদের সাথে থাকবে। মিথিলা আমার সত্ত্বে স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে গেল, যেন সে হাতে চাঁদ পেয়েছে। আমি তাকে ঢাকায় একটা সেফ জোনের ফ্ল্যাট বা বাসা ভাড়া করে দিতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেই না করে দিল। বলল, না গো, অত টাকা খরচ করতে হবে না। আমি মেয়েদের হোস্টেলেই ভালো থাকবো, ওখানে নিরাপত্তা বেশি। আমি নিজে গিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রেখে আসলাম। আসার সময় তার হাতে খরচের জন্য ৩৫,০০০ টাকা দিয়ে আসলাম, যাতে কোনো কিছুর অভাব না হয়। মিথিলাকে ঢাকায় রেখে আসার পর আমার দিন কাটছিল একরকম, আর তার দিন অন্যরকম। প্রতি ১৫-২০ দিন পর পর আমি নিয়ম করে তার খরচের টাকা পাঠিয়ে দিতাম। সে যখনই পড়াশোনা থেকে একটু ফ্রি হতো আমাকে ফোন করত। ঘন্টার পর ঘন্টা আমরা ফোনে কথা বলতাম। ব্যবসার শত ব্যস্ততার মাঝেও তার একটা ফোন আমার সব ক্লান্তি দূর করে দিত। এভাবে দেখতে দেখতে ৪টি বছর কেটে গেল খুব সুন্দরভাবে। মিথিলা যখনই একটু ছুটি পেত সব কাজ ফেলে টাঙ্গাইলে আমার বুকে ছুটে আসতো। আমাদের ভালোবাসা যেন আরো গভীর হচ্ছিল। তখন মিথিলার এলএলবি পড়াশোনা একদম শেষের দিকে। ফাইনাল পরীক্ষার আগে বেশ কিছুদিন ছুটি পেয়ে সে আগের মতোই টাঙ্গাইলে আমার কাছে আসলো। সেদিন রাতে বাইরের আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল। মিথিলা আমার বুকে মাথা রেখে অত্যন্ত নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ রুমের অন্ধকার ভেদ করে একটা আলো জ্বলে উঠল। মিথিলার ফোনটা পাশেই রাখা ছিল। ফোনটা ভাইব্রেশন মোডে থাকায় কোনো নোটিফিকেশনের শব্দ হলো না, শুধু স্ক্রিনটা চকমক করে উঠল। আমি ভাবলাম গভীর রাতে কার ফোন এলো। মিথিলার ঘুমে যেন ব্যাঘাত না ঘটে, তাই ফোনটি অফ করার জন্য হাতে নিলাম। কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই আমার সারা শরীর বরফ হয়ে গেল। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে, আর সেই মেসেজের লেখাগুলো যেন আমার চোখের সামনে জ্বলন্ত অক্ষরে ভাসছিল। মেসেজে লেখা ছিল, জান, তোমাকে ছাড়া আজকে একটুও ঘুমাচ্ছি না, ফ্রি হয়ে একটা কল দিও। মেসেজটা পড়া মাত্রই আমার মাথাটা তীব্রভাবে চক্কর দিয়ে উঠল। মনে হলো চারপাশের দেয়ালগুলো আমার উপর ভেঙে পড়ছে। ঠিক তখনই মিথিলা ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে উঠল। আমি আর নিজেকে সামলাতে না পেরে কাঁপানো হাতে ফোনটি আবার আগের জায়গায় রেখে দিলাম। সেই রাতে আর এক মুহূর্তের জন্য আমার চোখের পাতা এক করতে পারিনি। বুকের ভেতর একটা তীব্র দহন, একটা অদৃশ্য ঝড় আমার পুরো অস্তিত্বকে দমড়ে মুচড়ে দিচ্ছিল। পাশে শুয়ে থাকা অপসরীর মতো সুন্দরীর নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল এই সেই মেয়ে যাকে আমি নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছি। সকালে যখন সূর্যের আলো ঘরের জানালায় এসে পড়ল, মিথিলা তখনও ঘুমাচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে তার ফোনটা আবার হাতে নিলাম, কিন্তু স্ক্রিন লক হলে মেসেজ অপশনে যেতেই আমার শরীরটা অপমানে আর ভয়ে শিউরে উঠল। রাতের সেই মেসেজটি তো দূর, পুরো ইনবক্স একদম ফাঁকা, একটা মেসেজও নেই, সব ডিলিট করে দেওয়া হয়েছে। আমার ভেতরের সন্দেহটা এবার পাথরের মতো শক্ত বিশ্বাসে রূপ নিল। অপরাধী না হলে কেউ এভাবে প্রমাণ মুছে ফেলে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি হুট করে কোনো পাগলামি করব না। আমাকে সত্যিটা জানতে হবে, একদম গোড়া থেকে। ঢাকায় আমার কিছু পরিচিত ব্যবসায়ী এবং আমার এলাকার এক ছেলে পড়তো, তাদেরকে দিয়ে গোপনে খোঁজ নেওয়া শুরু করলাম। আর সেই খোঁজ নিতে গিয়েই আমার পায়ের তলার মাটি চিরতরেই সরে গেল। মিথিলা যার সাথে সম্পর্কে জড়িয়েছে সে তার নিজের ডিপার্টমেন্টেরই ছেলে। অত্যন্ত সুদর্শন, স্মার্ট এবং বনেদি ঢাকাইয়া পরিবারের সন্তান। তার নাম আবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখার পরপরই নাকি আবির মিথিলার পেছনে লাগলো। মিথিলার মতো রূপবতী আর মেধাবী মেয়েকে ইমপ্রেস করতে আবিরের খুব বেশি সময় লাগেনি। যে অজপাড়া গায়ের মেয়েকে আমি ঢাকা শহর চিনিয়েছিলাম, সেই মেয়ে ঢাকার চাকচিক্য আর আবিরের স্মার্টনেসের কাছে নিজের সতীত্ব, নিজের ভালোবাসা বিকিয়ে দিল। সবকিছু জানার পর আমি আর নিজের আবেগ ধরে রাখতে পারলাম না। মিথিলা টাঙ্গাইল থেকে ঢাকায় ফিরে যাওয়ার পর আমি তাকে সরাসরি ফোন করলাম। কোনো আড়াল না রেখে পরিষ্কারভাবে তাকে সব জিজ্ঞেস করলাম। ভেবেছিলাম সে হয়তো কাঁদবে, ক্ষমা চাইবে, কিন্তু না। ঢাকার আইন বিভাগ তাকে ততদিনে অনেক বেশি চতুর আর কঠোর বানিয়ে ফেলেছে। সে উল্টো আমার উপর চড়াও হলো। তীব্র গলায় বলল, তুমি আমার পার্সোনাল লাইফে নাক গলাচ্ছ কেন?
কার সাথে চলবো না চলবো সেটা আমার ব্যাপার। তোমার মতো একটা আনস্মার্ট মফস্বলের কসমেটিক ব্যবসায়ীর সাথে আমি আর থাকতে চাই না। সময় সুযোগ বুঝে আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার ভালোবাসার এই প্রতিদান, অহংকার আর রাগে আমিও তাকে শুনিয়ে দিলাম। আমাদের মধ্যে এক বিরাট দূরত্বের দেয়াল তৈরি হলো। এরপর কেটে গেল দীর্ঘ 2টি বছর। মিথিলা আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিল। আমি অভিমানে আর তার কাছে যাইনি, তবে খোঁজ রাখা বন্ধ করিনি। লোকমুখে শুনলাম মিথিলা এখন পড়াশোনা শেষ করে পুরো দস্তর একজন আইনজীবী। কালো কোট গায়ে জড়িয়ে সে এখন কোর্ট কাচারি কাঁপায়। আর সবচেয়ে বড় আঘাতটা পেলাম যখন শুনলাম মিথিলার আবির এখন লিভ ইন সম্পর্কে আছে। ঢাকার একটা ফ্ল্যাটে তারা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকে, অথচ মিথিলা আমাকে আইনগতভাবে ডিভোর্স দেয়নি। আর আমিও তার মায়ায় অন্ধ হয়ে তাকে ছাড়তে পারিনি। তারা সমাজে ওপেন রিলেশনে থাকলেও এখনও বিয়েটা করেনি। এত অপমানের পরও আমার ভেতরের পুরুষটা হেরে গেলেও প্রেমিকটা হার মানেনি। আমি ভাবলাম হয়তো আবিরই মিথিলাকে ভুল বুঝিয়ে আটকে রেখেছে। আমি যদি আবিরকে হাত জোর করে বোঝাই, সে হয়তো মিথিলাকে ছেড়ে দেবে। সেই অন্ধ ভালোবাসা আর চরম বোকা নিয়ে বুক চেপে আমি একদিন ঢাকায় রওনা হলাম। আবিরের ধানমন্ডির ফ্ল্যাটের ঠিকানা আমার জানা ছিল। বহু কষ্টে একদিন একা পেয়ে আমি আবিরের সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে চোখের জল ফেলে পড়লাম, ভাই, আমি আপনার পায়ে পড়ি। মিথিলা আমার বিবাহিত স্ত্রী, ও আমার সব। দয়া করে ওরে আমার বুকে ফিরিয়ে দেন, ওরে আমারে ফিরিয়ে দেন ভাই। আমার এই আকুতি শুনে আবির জঘন্য একটা হাসি দিল। তার চোখে মুখে তখন এক চরম অহংকার আর তা ছিল। সে সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়াটা আমার মুখে ছিঁড়ে বলল, আরে মিয়া, ফালতু ঘ্যান জ্ঞান বন্ধ করো। তোমার মাল যদি নিজে এসে আমার বিছানায় ধরা দেয় তবে আমি কি করব? ও নিজেই তোমার এই মফস্বলী চেহারা আর গন্ধ সহ্য করতে পারে না। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে এমন নোংরা সস্তা কথা শোনার পর আমার মাথার সব রগ যেন ছিঁড়ে গেল। হিতাহিত জ্ঞান হারিয়ে আমি এক তীব্র ঘুষি বসিয়ে দিলাম আবিরের নাকের ওপর। ছিটকে গিয়ে পড়ল সে। নাক দিয়ে গলগল করে রক্ত ঝরতে লাগলো। কিন্তু আবির একা ছিল না। মুহূর্তের মধ্যেই তার চিৎকার শুনে আশেপাশে থাকা 4-5 জন বন্ধু ছুটে এলো। তারা সবাই মিলে জন্তুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। একের পর এক লাথি, ঘুষি আর আঘাতে আমার শরীরটা অবশ করে ফেলল। তারা আমাকে পশুর মতো পিটিয়েছিল। শরীর আর মনের চরম ক্ষত নিয়ে আমি সেদিন টাঙ্গাইলে ফিরে এসেছিলাম। আবির এই মারামারির কথা তিলকে তাল বানিয়ে মিথিলাকে জানালো। মিথিলা আমাকে ফোন করে চরম হুমকি দিল এবং বলল, এর ফল আমাকে ভুগতেই হবে। আমি ভেবেছিলাম হয়তো ঝড় থেমে গেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম নিষ্ঠুর পরিহাস। আমি টাঙ্গাইলে আসার ঠিক সেই রাতেই আবির নিখোঁজ হয়ে যায়। তার ফোন বন্ধ, কোথাও তার কোনো হদিস নেই। 3 দিন পর ঢাকার একটা নোংরা ডাস্টবিনের ভেতর থেকে আবিরের পচন ধরা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। আর ঠিক তার 2 দিন পর টাঙ্গাইলে আমার বাড়ি থেকে পুলিশ আমাকে গ্রেফতার করে। মামলার বাদী আর কেউ নয়, স্বয়ং আমার স্ত্রী অ্যাডভোকেট মিথিলা। মামলায় স্পষ্ট লেখা ছিল, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এবং মিথিলার কাছ থেকে আবিরকে চিরতরে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি ঠান্ডা মাথায় আবিরকে খুন করেছি। যে ছেলেকে আমি একটা ঘুষি মারার পর তার বন্ধুরা আমাকে আধমরা করে দিয়েছিল, সেই খুনের দায় আজ আমার ঘাড়ে। মিথিলা তার সমস্ত মেধা, সমস্ত আইনগত চাতুর্য আর মিথ্যা সাক্ষী সাজিয়ে আজ আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আজ আদালতের এজলাসে দাঁড়িয়ে যখন বিচারক আমার ফাঁসির আদেশ দিচ্ছিলেন, তখন মিথিলার ঠোঁটের কোণে আমি এক অদ্ভুত বিজয়ের হাসি দেখতে পাচ্ছিলাম। যে হাত ধরে তাকে ঢাকা শহর চিনিয়েছিলাম, আজ সেই হাত দিয়েই সে আমার ডেড ওয়ারেন্ট সাজিয়ে নিল। ফাঁসি রায় ঘোষণা শেষ। পুলিশ যখন আমার হাতে হাতকড়া পরাতে এগিয়ে আসছে, ঠিক তখনই আদালতের দরজায় এক তীব্র শোলগোল শোনা গেল। থামুন, এই রায় কার্যকর হতে পারে না। জজ সাহেব, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লোকটা সম্পূর্ণ নির্দোষ। আবিরকেও খুন করেনি। একটি মেয়ের তীক্ষ্ণ কণ্ঠস্বরে পুরো আদালত কক্ষ স্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি গিয়ে পড়ল সেই মেয়ের দিকে, এক তরুণী যার চোখে মুখে এক অদম্য প্রতিজ্ঞার আলো জ্বলছিল। মেয়েটির পেছনে অত্যন্ত মলিন মুখে দাঁড়িয়েছিলেন আবিরের বাবা মা। মেয়েটি, যার নাম ছিল রিয়া, সে সোজা কাঠগড়ার সামনে এসে দাঁড়ালো।
কাঠগড়ায় দাঁড়িয়ে আমি তখন বোবার মতো সব দেখছিলাম। রিয়া বিচারকের উদ্দেশ্যে বলতে শুরু করলো, মাননীয় আদালত, আমি আবিরের প্রাক্তন প্রেমিকা। শুধু প্রাক্তনই নয়, আবিরের সাথে পারিবারিকভাবে আমার এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়েছিল। এই যে আবিরের বাবা মা এখানে উপস্থিত আছেন, ওনারাই আমাদের বিয়ে ঠিক করেছিলেন। অথচ এই মিথিলা আমার হবু স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাদের দুজনের সাথে চরম প্রতারণা করেছে। রিয়া একটু দম নিয়ে মিথিলার দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে জজ সাহেবের উদ্দেশ্যে বলল, যে স্বামী নিজের বইয়ের স্বপ্ন পূরণের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিল, কঠোর পরিশ্রম করে তাকে এত বড় আইনজীবী বানালো, সেই স্বামীকে আইনগতভাবে ডিভোর্স না দিয়ে এই মিথিলা আবিরের সাথে আরেকটা অবৈধ সংসার পেতে বসেছিল, যা বাংলাদেশের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। আর আজ নিজের পাপ ঢাকতে সে তার নির্দোষ স্বামীকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে। মিথিলা তখন চরম উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, সব মিথ্যা জজ সাহেব, ও যা বলছে সব বানোয়াট গল্প। আবির নিজেই আমাকে বলেছিল এই লোকটাই সেদিন তাকে মেরেছিল। ওনারা আমার মক্কেলকে খুনের আসামিকে বাঁচানোর জন্য মন গড়ার নাটক ফাঁদছেন। রিয়ার সাথে সাথে পাল্টা গর্জে উঠে বলল, হ্যাঁ, আবিরও তাকে মেরেছিল, কিন্তু সেই মারামারির ঘটনা সেখানে শেষ হয়ে গিয়েছিল। আবিরকে খুন আমি করিয়েছি। যে রাতে ও শাহেদ ভাইয়ের সাথে ঝামেলা করে বাসায় ফিরে আমি আগে থেকেই ওত পেতেছিলাম। আমার জীবন ধ্বংস করার প্রতিশোধ নিতে আমি নিজেই লোক ভাড়া করে মাঝরাতে আবিরকে তুলে নিয়ে যাই। তারপর তাকে খুন করিয়ে ওই ডাস্টবিনে ফেলে রেখে আসি। পুরো আদালত কক্ষে যেন একটা বোমা ফাটল। আইনজীবীদের গঞ্জন আর দর্শনার্থীদের হট্টগোলে এজলাস কেঁপে উঠল। বিচারক হাতুড়ি পিটিয়ে সবাইকে শান্ত হতে বললেন। রিয়া তখন বিচারকের দিকে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমি প্রতিশোধ নিয়ে অপরাধ করেছি জজ সাহেব। আইন আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। আমি আমার শাস্তি মেনে নেব। কিন্তু এসব কিছুর মূল হোতা এই মিথিলা। ও যদি আবিরের জীবনে না আসতো তবে আজকে কোনো কিছুই হতো না। নিজের স্বামীর টাকায় লেখাপড়া আর ফুর্তি করে তাকে ডিভোর্স না দিয়ে পরপুরুষের সাথে লিভ ইন করেছে ও। ওই আবিরকে লোভ দেখিয়ে আমার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিল। আদালতের এই নাটকীয় মোড়ে যখন সবাই স্তব্ধ, তখন পেছন থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো। তাকিয়ে দেখি মিথিলার নিজের বাবা, আমার শ্বশুর মশাই, এজলাসের সামনে এসে দাঁড়িয়েছেন। নিজের মেয়ের দিকে তাকিয়ে ওনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। তিনি বিচারকের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, জজ সাহেব, আমি এই পাপিষ্ঠা মেয়ের হতভাগ্য বাবা। একটা নির্দোষ ছেলের এইভাবে অন্যায় শাস্তি আমি সইতে পারবো না। ও আমার জামাই না, আমার নিজের ছেলের মতো। আর এই খারাপ মেয়ে আজ থেকে আমার কেউ না। ও আমার মেয়ে হতে পারে না। আমি আজ এই আদালতে ওকে ত্যায্য ঘোষণা করছি। আইন ওকে যে শাস্তি দেবে সেটাই হবে। আমি ওর কোনো দায়িত্ব নেব না। নতুন এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে মহামান্য বিচারক তৎক্ষণাৎ আমার ফাঁসি রায় বাতিল ঘোষণা করলেন। তিনি গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন, আদালতে নতুন আসামির স্বীকারোক্তি এবং তথ্যের ভিত্তিতে পূর্বের রায় বাতিল করা হলো। আগামী 15 দিনের মধ্যে পুলিশকে এই ঘটনার পুনঃ তদন্ত করে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এই মামলার চূড়ান্ত রায় আজ থেকে ঠিক 15 দিন পর ঘোষণা করা হবে। 15 দিন পর আজ আবার আদালতের এজলাসে লোকারণ্য। তবে আজ আমার মনে কোনো ভয় ছিল না। পুলিশ তদন্তে রিয়ার ভাড়াটে খনিদের এবং মিথিলার প্রতারণার সমস্ত দলিল আদালতের সামনে পেশ করেছে। বিচারক তার আসনে বসিয়ে চশমাটা ঠিক করে চূড়ান্ত রায় পড়তে শুরু করলেন। পুলিশের পূর্ণ তদন্ত এবং আদালতের সমস্ত সাক্ষ্য, প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে এই আদালত জনাব শাহিদ খানকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে সসম্মানে খালাস প্রদান করছে। একই সাথে টাকার বিনিময়ে লোক দিয়ে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের অপরাধে রিয়াকে 16 বছরের সশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির আওতায় প্রতারণা, তথ্য গোপন ও অবৈধ সম্পর্কের অপরাধে অ্যাডভোকেট মিথিলাকে 14 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। রায় ঘোষণার সাথে সাথেই আদালতে পুলিশ মিথিলা ও রিয়ার হাতে লোহার হাতকড়া পরিয়ে দিল। কাঠগড়ার দরজা যখন খুলে দেওয়া হলো, আমি ধীর পায়ে বেরিয়ে এলাম। পেছন থেকে তখন পুলিশের হাতকড়ার ঝনঝন শব্দ আর মিথিলার চোখের জল আমার নজরে আসছিল। হয়তো শেষবারের মতো ক্ষমা চাওয়ার একটা আকুতি ছিল তার চোখে।
কিন্তু আমার মনের ভিতর তখন আর কোনো ভালোবাসা কিংবা ঘৃণা কিছুই অবশিষ্ট ছিল না। যে হাত ধরে তাকে একদিন ঢাকা শহর চিনিয়েছিলাম, আজ সেই ঢাকা শহরে আদালতেই নিয়তি তাকে তার যোগ্য শাস্তি বুঝিয়ে দিল। ভালোবাসার এই নির্মম আদালতে অবশেষে সত্যের জয় হলো, আর ফিরে পেলাম আমার হারিয়ে যাওয়া মুক্তি। সমাপ্ত। গল্প অবহেলার মূল্য। আজকাল আমার হাজবেন্ডকে দেখলে আমার এক ধরনের পৈশাচিক শান্তি মেলে। তার বয়স এখন 50 আর আমার 40। সোফায় যখন চুপচাপ জবুত হয়ে বসে থাকে, আমি দূর থেকে তাকিয়ে থাকি আর বুকের ভেতর এক অদ্ভুত ঠান্ডা আনন্দ অনুভব করি। এই আনন্দটা কষ্টের। এই অনুভূতির জন্য অনেকেই হয়তো আমাকে নিষ্ঠুর বলবে, কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে কেউ যদি আমার জীবনটা একবার দেখত, তাহলে হয়তো আমাকে দোষ দিত না। বিয়ের পর যখন নতুন বউ হয়ে এ বাড়িতে পা রাখলাম, তখন একটা দিনের জন্য তিনি আমাকে একটু শান্তি দেননি। মানুষটা সারা জীবন বড্ড স্বার্থপর ছিলেন, সবসময় শুধু নিজের বোঝটাই বুঝে গেছেন। ওনার কাছে আমার মনের কোনো দাম ছিল না, আমার ক্লান্তির কোনো মূল্য ছিল না। দিন রাত 24 ঘন্টা সবসময় আমাকে ওনার ফরমাইশের উপরে রাখতেন। এটা করো, ওটা আনো, অমুকের কেন অমন হলো। ওনার হুকুম তামিল করতে করতেই আমার দিন পার হয়ে যেত। একটু এদিক ওদিক হলে মুখ কালো করতেন, নয়তো কড়া কথা শোনাতেন। ভেবেছিলাম বাচ্চা হওয়ার পর হয়তো মানুষটা বদলাবে, একটা সন্তান বুকে এলে সংসারে একটু সুখ আসবে, আমি একটু শান্তি পাব। না, তা আর হয়নি। বাচ্চা হওয়ার পর পরিস্থিতি ভালো হওয়া তো দূরের কথা, আমি আরও চরমভাবে হাঁপিয়ে উঠেছিলাম। একদিকে কোলের বাচ্চা, অন্যদিকে ওনার সেই আগের মতোই অন্তহীন ফরমাইশ আর অবহেলা। এর উপর যোগ হয়েছিল আমার শাশুড়ির অত্যাচার। উনি নিজে ঘরের কোনো কাজ তো করতেনই না, উল্টো সারাদিন পাড়া বেড়াতেন আর ঘরে ঘরে গিয়ে আমার নামে বদনাম করতেন। আমি নাকি ওনাকে একদম সেবা করি না, আমি নাকি খুব খারাপ বউ। অথচ ওনার কাপড় ধোয়া থেকে শুরু করে ওনার খাওয়া দাওয়া, ওনার ঘরের সব কাজ আমি একাই করতাম। নিজের শরীরটা যখন ক্লান্তিতে ভেঙে আসতো, তখনও মুখ বুজে ওনার সব কাজ করে দিয়েছি, কিন্তু বিনিময়ে পেয়েছি শুধু মিথ্যা অপবাদ আর হাজবেন্ডের খোঁটা। আজ 10 বছর পর সময় বদলেছে। যে মানুষটা একসময় নিজের অহংকারে মাটিতে পা রাখতেন না, আজ 50 বছর বয়সে এসে তিনি অসুস্থ অসহায়। আজ ওনাকে আমার মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হয়। এখন যখন উনি ওনার রোগাক্রান্ত শরীর নিয়ে সোফায় বসে থাকেন আর আমি ওনার দিকে তাকাই, আমার ভেতরটা এক পৈশাচিক শান্তিতে ভরে যায়। মনে মনে ভাবি, সারা জীবন যে কষ্ট আমাকে দিয়েছেন, আজ প্রকৃতি ওনাকে সেই কষ্টের ভাগ বুঝিয়ে দিচ্ছে। ওই পৈশাচিক শান্তির ঘোর যখন কাটে, তখন বুকের ভেতরের জমে থাকা পাথরটা যেন আরও শক্ত হয়ে বসে। এখন আর আমি সেই কুঁকড়ে যাওয়া নতুন বউটি নই, যে একটু ধমক শুনলে রান্নাঘরের কোণে গিয়ে কাঁদব। এখন আমি 40 বছরের এক পূর্ণবয়স্ক নারী, যে নিজের জীবনের সেরা দিনগুলো এই সংসারে বলে দিয়ে এসেছে। দুপুরের দিকে উনি যখন ডাইনিং টেবিলে এসে বসেন, ওনার হাত দুটো হালকা কাঁপতে থাকে। ডাক্তার ওনাকে ভারী কিছু তুলতে বারণ করেছেন। ওনার সুগার আর প্রেশার দুটোই এখন লাগাম ছাড়া। যে মানুষটা একসময় টেবিলে বসে ভাত থাল্লা ঠেলে সরিয়ে দিতেন, তরকারিতে নুন কম হওয়ার বাহানায়, আজ সেই মানুষটাই বাটিতে করলার সেদ্ধ জল দেখেও নিশ্চুপ হয়ে বসে থাকেন। আমি ওনার দিকে ভাতের থালাটা এগিয়ে দিই, কিন্তু মুখে কোনো কথা বলি না। ওনার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে কি যেন খোঁজার চেষ্টা করে, হয়তো একটু সহানুভূতি, হয়তো একটু চেনা খাতির। কিন্তু আমার মুখ তখন একদম ভাবলেশহীন, যেন অচেনা কেউ ওনার সামনে খাবার নামিয়ে দিচ্ছে। আমিও তার সাথে খেতে বসলাম। উনি কাঁপা কাঁপা গলায় বললেন, একটু লেবু হবে? আমি ঠান্ডা গলায় বললাম, ফ্রিজে আছে, কেটে রাখছি, একটু কষ্ট করে নিয়ে আসেন। আমার এই একটা কথাতেই ওনার মুখটা ছোট হয়ে গেল। একসময় যিনি পানির গ্লাসের জন্য পুরো বাড়ি মাথায় তুলতেন, আজ তিনি নিজে উঠে গিয়ে ফ্রিজ থেকে লেবু বের করার সাহস পান না। ওনার এই গুটিয়ে যাওয়ার রূপটা আমার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য তৈরি করে। পাশের ঘর থেকে যখন শাশুড়ির গঙ্গানের আওয়াজ আসছিল, শাশুড়ির গঙ্গানের আওয়াজটা যখন ডাইনিং টেবিল পর্যন্ত ভেসে এলো, আমার হাতের ভাতের লোকমাটা মুখের কাছে দিয়ে আটকে গেল। বুকের ভেতর এক লহমার জন্য সেই পুরনো অভ্যাসের টান লাগলো, সব ফেলে ছুটে যাওয়ার আকুলতা। কিন্তু পরক্ষণেই ভেতরে জমে থাকা পাথরটা ভারী হয়ে বসলো। আমি ধীর স্থিরভাবে লোকমাটা মুখে পড়লাম, তবে এবার আর সেই পৈশাচিক আনন্দের তীব্রতা রইল না।
জায়গা নিল এক গভীর ক্লান্ত উদাসীনতা। আমি আর চোখে আমার হাজবেন্ডের দিকে তাকালাম। ওনার কাঁপতে থাকা হাত দুটো তখন থালার ওপর স্থির। চামড়ার নিচে নীল হয়ে যাওয়া রগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মায়ের গঙ্গানি শুনে ওনার চোখে মুখে এক ধরনের অসহায় ছটফটানি, অথচ শরীরটা ওনাকে সায় দিচ্ছে না। যে মানুষটা একসময় নিজের একগুচ্ছ আধিপত্যে পুরো বাড়ি কাঁপিয়ে রাখতেন, আজ তিনি নিজের মায়ের কষ্টের দিনেও অন্যের মুখাপেক্ষী। ওনার এই নিরুপায় রূপটা দেখে আমার ভেতরের সে আদিম প্রতিশোধ স্পৃহাটা কেমন যেন স্তিমিত হয়ে এলো। রাগ বা নিষ্ঠুরতা নয়, ওনাকে দেখে এখন শুধুই একজন পরাজিত মানুষের প্রতিচ্ছবি মনে হচ্ছে। আমি খাওয়া শেষ করে টেবিল থেকে উঠলাম। ইচ্ছা করে গলার স্বরটা যতটা সম্ভব স্বাভাবিক আর শান্ত রেখে বললাম, আপনি বসুন, আমি ওনার ঘরে যাচ্ছি। আমার এই একটা কথায় ওনার মুখে সেই কুঁকড়ে থাকা ভয়টা যেন কিছুটা কাটল। ওনার চোখ দুটোতে একজোড়া কৃতজ্ঞতার আভাস ফুটে উঠল, যা একসময় ওনার অহংকারের কারণে কখনোই দেখা যেত না। আমি শাশুড়ির ঘরে গিয়ে দাঁড়ালাম। বিছানায় শুয়ে থাকা বৃদ্ধা শাশুড়ির কোমরের ব্যথায় ছটফট করছেন। আমাকে দেখে ওনার ঘোলাটে চোখ দুটো ম্লান আশায় চকচক করে উঠল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, তবে সেটা কষ্টের নয়, চরম এক ক্লান্তির আর উদাসীনতার। মনে পড়ে গেল ২০ বছর আগে যখন আমার প্রথম সন্তান পেটে জ্বরে গা পড়ে যাচ্ছিল, তখন এই মানুষটাই ওনার ছেলেকে বলেছিলেন, আরে রাখো তোমার ডাক্তারের ওষুধ, আমাদের আমলে জন্ডিস জ্বর নিয়ে ধানের মড়াই মেপেছি, ওসব নতুন বইয়ের আহ্লাদ, ঘরে কাজ করতে মন চায় না তাই ঢং। সেদিন আমার হাজবেন্ড ডাক্তারের কাছে না গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গিয়েছিলেন। একসময় ওনার কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরের সব কাজ করেও যে মানুষটার মন পায়নি, আজ ওনার এই জরাজীর্ণ অবস্থা দেখে আমার ভেতরের সমস্ত ক্ষোভ যেন এক নিমেষে এক ধরনের ক্লান্তিময় ক্ষমার রূপ নিল। নিষ্ঠুর হয়ে ওনাকে ওনার অতীত মনে করিয়ে দেওয়ার রুক্ষতাটুকু আমার ভেতর থেকে উধাও হয়ে গেছে। আমি ওনার বিছানার পাশে গিয়ে বসলাম। আলমারি থেকে সর্ষের তেলের বোতলটা এনে ওনার পায়ে আর কোমরে আলতো করে মালিশ করে দিতে লাগলাম। বৃদ্ধা ওনার কাঁপতে থাকা হাতটা বাড়িয়ে কোনো মতে আমার একটা হাত ছুলেন। ওনার ঠোঁট দুটো কাঁপছিল, হয়তো এক সময়ের করা অন্যায়ের জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা, কিংবা শুধু এই মুহূর্তের জন্য একটু আরামের আকুলতা। আমি ওনার দিকে তাকিয়ে শান্ত দীর্ঘশ্বাস ফেললাম। বললাম, ঠিক হয়ে যাবে মা, ডাক্তারবাবু যে বড়িটা দিয়েছেন সেটা আমি আনিয়ে নিচ্ছি, আপনি একটু জিরিয়ে নেন। ঘর থেকে বের হয়ে এসে দেখি আমার হাজবেন্ড ডাইনিং টেবিল থেকে উঠে লিভিং রুমের দেয়াল ধরে ধরে পা ফেলার চেষ্টা করছেন। স্ট্রোকের পর থেকে ওনার ডান পাটা আগের মতো চলে না। ওনাকে এভাবে দেয়াল ধরে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ওনার কাছে এগিয়ে গেলাম। ওনার কাঁধের উপর আলতো করে হাত রাখলাম। উনি চট করে আমার দিকে তাকালেন। ওনার চোখ দুটোই তখন কোনো হুকুম বা শাসনের লেশমাত্র নেই, আছে শুধু এক মহাসমুদ্রের মতো একাকিত্ব আর হারানোর ভয়। আমি ওনার হাতটা ধরে সোফায় বসিয়ে দিয়ে বললাম, ডাক্তারবাবু, আপনাকে ভারী কিছু বারণ করেছেন, ভুলে গেলেন? অমন করে একা একা হাঁটতে গিয়ে যদি পড়ে যেতেন। বসুন এখানে। উনি সোফায় বসে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। ওনার কাঁপতে থাকা গলায় সুপ্ত এক অপরাধবোধ ফুটে উঠল। তুমি তুমি আমার ওপর বড্ড রেগে আছো, তাই না? সারা জীবন আমি শুধু নিজের কথাই ভেবে গেলাম। আমি ওনার কথার মাঝে আর কোনো তিক্ততা যোগ করলাম না। টেবিলের ওপর থেকে ওনার সুগার আর প্রেশারের ওষুধগুলো এগিয়ে দিয়ে শান্ত গলায় বললাম, রেগে থাকার বয়সটা পার করে এসেছি, এখন আর রাগ নেই, আপনি ওষুধগুলো খেয়ে নেন। আমি চিনি ছাড়া লিকার চাটা বানিয়ে আনছি। রান্নাঘরের দিকে পা বাড়াতেই আমার বুকের ভেতরটা আবার সে অদ্ভুত শান্তিতে ভরে গেল। তবে এই শান্তিটা কোনো পৈশাচিক বা নিষ্ঠুর আনন্দের নয়, এটা এক ধরনের পরম প্রাপ্তির শান্তি। প্রকৃতি ওনাকে ওনার ভুলগুলো বুঝিয়ে দিয়েছে, আর আমাকে দিয়েছে সেই ভুলের ঊর্ধ্বে উঠে একজন পূর্ণবয়স্ক সহনশীল নারী হিসেবে বেঁচে থাকার আত্মমর্যাদা। প্রতিশোধ নিয়ে নয়, বরং ওনাদের এই অসহায়ত্বের দিনে নিজের দায়িত্বটুকু পালন করেই আমি আমার জীবনের সেরা দিনগুলো হারিয়ে ফেলার কষ্টের ওপর এক ধরনের প্রলেপ দিতে পারছি। কেতলি থেকে চায়ের কাপে গরম পানি ঢালতে ঢালতে জানালা দিয়ে বাইরে বিকেলের মিষ্টি হাওয়াটা আমার মুখে এসে লাগলো। আজ বহুকাল পর নিজেকে খুব হালকা আর মুক্ত মনে হচ্ছে। সমাপ্ত। সুন্দর আরেকটি ছোট গল্প, মধ্যবিত্তের অপূর্ণতা। স্বামীর কাছে ৪,০০০ টাকা চেয়েছিলাম। সে হাতে ঘড়ি পড়তে পড়তে হেসে বলল,
তুমি টাকা দিয়ে কি করবে? আমি একটু ইতস্ত করে বললাম, মাকে দেখতে যেতে চাই, মায়ের শরীরটা ভালো না। মেজো ভাইয়া ফোন করে বলল, যত তাড়াতাড়ি পারি যেন একবার দেখে যায়। আমার স্বামী দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ 18 তারিখ, এমনিতেই মাসের শেষ দিক, এখন 5,000 টাকা কোথা থেকে দেব? সামনের মাসে গিয়ে দেখে এসো। এখন আর ওসব নিয়ে কথা বলো না, টিফিনটা রেডি করে দাও। আমি রুপিকে আজ স্কুলে তুমি দিয়ে এসো। আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আমি আর কোনো কথা বলিনি। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে গেল। চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। চোখের কোণে জমে থাকা পানি বারবার আঁচলে মুছে ফেলছিলাম, যেন কেউ বুঝতে না পারে আমি, আমার স্বামী আর আমাদের 6 বছরের মেয়ে রুপি ঢাকায় থাকি। আমার স্বামী একটি কোম্পানিতে চাকরি করে। সংসারে খুব অভাব নেই, আবার বিলাসিতাও নেই। হিসেব করেই চলতে হয়। কিন্তু সেই হিসেবের ভেতরে আমি কখনো নিজের জন্য কিছু চাইনি। শুধু একবার মায়ের কাছে যেতে চেয়েছিলাম। শেষবার মাকে দেখেছিলাম 3 বছর আগে। তারপর আর যাওয়া হয়নি। একবার ঈদে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শ্বশুরবাড়িতে অতিথি আসবে বলে যাওয়া হয়নি। এরপর একের পর 1 মাস কেটে গেল। ফোনে মায়ের সঙ্গে কথা হতো। প্রতিবারই মা বলতেন, একদিন এসে আমাকে দেখে যাস, তোকে খুব দেখতে ইচ্ছে করে। আমি শুধু বলতাম, শীঘ্রই আসবো মা। সেই শীঘ্রই আর আসেনি। 5 দিন পর দুপুরে রান্নাঘরে ভাত নামাচ্ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মেজো ভাইয়ার নাম। ফোন ধরতে ওপাশ থেকে কান্নার শব্দ। আপা, মা আর নেই। কথাটি শুনে আমার পুরো পৃথিবীটা ভেঙে পড়ল। হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর থেকে সব কিছু টেনে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, শুধু নিঃশব্দে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। ভাই আমার স্বামীকেও ফোন করেছে। বিকেলের আগে সে অফিস থেকে চলে এলো। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আজকে দাফন করবে। আমি খাটে হেলান দিয়ে বসেছিলাম। চোখের পানি তখনও থামেনি। সে আবার বলল, কি হলো, ওঠো, সময় নেই। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। হঠাৎ বুকের সব কষ্ট, অভিমান আর জমে থাকা কান্না একসঙ্গে বিস্ফোরিত হলো। চিৎকার করে বললাম, কি হবে এখন গিয়ে? কি হবে বলো? আমার মা কি আর আমাকে দেখতে পাবে? আমি কি মায়ের মুখে 1 ফোঁটা পানি দিতে পারবো? আমার মা তো আর নেই, এখন শুধু একটা নিথর দেহ দেখতে যাব। 5 দিন আগে যদি যেতে দিতে, তাহলে অন্তত আমাকে একবার দেখতেন। সে নিশ্চুপ তাকিয়ে রইল। আমি অভিমানের রাগে ঘৃণায় বললাম, শুধু শুধু এখন তোমার টাকা খরচ হবে। ব্যাংকে রেখে দাও, লাভ আসবে, আরও ধনী হবে। আমার জন্য টাকা খরচ করার দরকার নেই। আমার গলার শব্দ কাঁপছিল, রাগ ছিল, কষ্ট ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল অপূর্ণতা। সে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, একটাও কথা বলল না। সেদিন আমরা গ্রামে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আর আমার মাকে পাইনি। সাদা কাফনে মোড়া নিথর মুখটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় শাস্তিটা আমি পেয়েছি। বারবার মনে হচ্ছিল মা হয়তো শেষবারের মতো দরজার দিকে তাকিয়েছিলেন, ভেবেছিলেন তার মেয়েটা আসবে। কিন্তু আমি আসতে পারিনি। ফিরে আসার পর আমার ভেতরের মানুষটা যেন বদলে গেল। আমি আর কখনো স্বামীর কাছে একটি টাকাও চাইনি। সে টাকা দিতে চাইলে ফিরিয়ে দিয়েছি। শপিং করতে বললেও তার টাকা দিয়ে কিছু কিনিনি। প্রয়োজন হলে নিজের জমানো টাকা খরচ করেছি, না হলে প্রয়োজনটাই বাদ দিয়েছি। আগের মতো গল্প করতাম না, অকারণে হাসতাম না। সংসারের সব কাজ ঠিকই করতাম, কিন্তু আমাদের সম্পর্কের কোথাও যেন অদৃশ্য একটা দেয়াল উঠে গিয়েছিল। সে হয়তো বুঝতে পারছিল আমি বদলে গেছি, কিন্তু সে তখনও জানতো না কিছু ক্ষতি এমন হয় যার ক্ষমা হয়তো মানুষ মুখে বলে দেয়, কিন্তু হৃদয় কোনোদিন মেনে নিতে পারে না। এই ঘটনার 1.5 মাস পর হঠাৎ দুপুরে একজন ছেলে এসে বলল, শাহেদ ভাই বাসায় আছে? আমি বললাম, বাসায় নেই। কিন্তু কেন, কি দরকার? ছেলেটা একটু আমতা আমতা করে বলল, শাহেদ ভাই আমার কাছ থেকে 3,000 টাকা নিয়েছিল 1.5 মাস আগে, এখনো দেয়নি টাকাটা। ভাই বাসায় আসলে কথাটা বলেন। কথাটি বলে ছেলেটা চলে গেল। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি স্তব্ধ হয়ে ঘরের এক কোণে বসে রইলাম। মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। শাহেদ আমার জন্য খরচ করে না, সেটা অবশ্য এখন আর খাটে না, কারণ আমি নিজেই তার টাকা নেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু সে দিতে চাইলে তো খুব বড় অঙ্কের কিছু দিতে পারতো না। তাহলে এই 3,000 টাকা সে কেন ধার করতে গেল? কার জন্য? নিজের কোনো লুকিয়ে রাখা নেশা, নাকি অন্য কিছু?
মনের ভিতর সন্দেহের আর অভিমানের কালো মেঘ জমতে শুরু করলো। পুরুষ মানুষের মন বোঝা বড় দায়। একদিকে সংসারের অভাব, অন্যদিকে আমার সাথে এই শীতল দূরত্ব, তার মাঝে আবার ঋণের বোঝা। বিকেলের দিকে শাহেদ যখন বাসায় ফিরল, তার ক্লান্ত মুখায়ব দেখেও আমার ভিতরের ক্ষোভ কমল না। সে জুতা জোড়া খুলে হাত মুখ ধুয়ে এসে সোফায় বসা মাত্রই আমি চায়ের কাপটা তার সামনে রাখলাম। শাহেদ কাপে চুমুক দিতে যাবে, তখন আমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম, দুপুরে একটা ছেলে এসেছিল, নাম বলল না, তবে বলল তোমার কাছে নাকি 3,000 টাকা পায়, 1.5 মাস হয়ে গেছে, এখনো দাওনি। কথাটা শুনে শাহেদের হাতের চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখল। তার চোখের কোণে চরম ক্লান্তি ফুটে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার এই নীরবতা আমার ভেতরের ক্ষোভকে আরো উস্কে দিল। আমি বললাম, কি হলো, চুপ করে আছো কেন? সংসারে অভাব আছে জানি, বিলাসিতা নেই তাও জানি, কিন্তু তুমি তো কোনো বাজে খরচ করো না। তাহলে 1.5 মাস আগে কার জন্য, কিসের জন্য এই টাকা ধার করতে হয়েছিল তোমাকে? 1.5 মাস আগের কথা মনে পড়তেই আমার বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। ঠিক 1.5 মাস আগে তো আমার মা মারা গেছেন। শাহেদ 2 হাতের তালুতে মুখ ঢেকে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর আস্তে আস্তে হাত সরিয়ে আমার দিকে তাকালো। তার চোখ দুটো কেমন যেন লাল হয়ে উঠেছে। খুব নিচু গলায় সে বলল, তুমি আমাকে ভুল বুঝলে? ভুল বোঝার কি আছে, পরিষ্কার করে বলো। আমি শক্ত গলায় বললাম। শাহেদ সোফা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সে বলতে শুরু করলো, তুমি তো শুধু আমার 28,000 টাকা বেতনটাই দেখলে, কিন্তু এই ঢাকা শহরে 12,000 টাকা বাসা ভাড়া দিয়ে গ্যাস বিদ্যুৎ বিল মিটিয়ে রুবির স্কুলের বেতন আর প্রতিদিনের বাজারের খরচ টেনে যে কিভাবে সংসারটা চলে তা আমি জানি। তার উপর বাজারের জিনিসের দাম প্রতিদিন যেভাবে বাড়ছে, তাতে মাসের 20 তারিখের পর পকেটে আর টাকা অবশিষ্ট থাকতে চায় না। আর আমাদের মেয়েটার কথা তো জানোই, প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য কিছু না কিছু আনতেই হয়। বাবার মন তো, যতই কষ্ট হোক মেয়ের ওইটুকু আবদার না ফুরালে বুকটা ফেটে যায়। সে একটু থামল, তার গলার স্বর আরো ভারী হয়ে এলো। তুমি ভাবছো আমি সেদিন মায়ের কাছে যাওয়ার জন্য তোমাকে টাকা দিইনি, অবহেলা করে? 18 তারিখ বলে অজুহাত দিয়েছিলাম না রূপীর মা, সেদিন সত্যি আমার পকেট তোমাকে দেওয়ার মতো টাকা ছিল না। ব্যাংকে কোনো টাকা জমা না যে লাভ আসবে আর আমি ধনী হব। মধ্যবিত্তের পকেট মাসের শেষে শূন্য মরুভূমি হয়ে যায়। আমি অবাক হয়ে তার পিঠের দিকে তাকিয়ে রইলাম। শাহেদ ঘুরে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকালো। তার 5 দিন পর যখন তোমার ভাই ফোন করে বলল মা আর নেই, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তখন তো মাসের 23 তারিখ, পকেটে তেমন কোনো টাকা নেই, কিন্তু মা মারা গেছেন। সেখানে কি আমি তোমাকে নিয়ে খালি হাতে যেতে পারতাম? আমার কি কোনো দায়িত্ব ছিল না? যাওয়ার ভাড়া, কাফনের কাপড়ের খরচ, সেখানে গিয়ে আরও ছোটোখাটো কত খরচ থাকে। নিজের স্ত্রীর মায়ের মৃত্যুর দিনেও আমি বুক টান করে দাঁড়াতে পারবো না, এতটাই কি অক্ষম আমি? শাহিদ একটা শুকনো হাসল, যে হাসিতে কেবলই কান্না লুকিয়েছিল। আমি নিরুপায় হয়ে ওই ছেলেটার কাছ থেকে 3,000 টাকা ধার করেছিলাম সেদিন। সেই টাকা দিয়েই সেদিন আমরা গ্রামে গিয়েছিলাম। মায়ের শেষ কাজটুকু করার জন্য ওই ধার করা টাকাটাই ছিল আমার শেষ ভরসা। এই 1.5 মাসে সংসারের খরচ সামলে ওই 3,000 টাকার শোধ করতে পারিনি। প্রতিদিন ভাবি দেব, কিন্তু আর হয়ে ওঠে না। শাহিদের কথাগুলো যেন আমার কানে তপ্ত সীসার মতো লাগলো। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। যে মানুষটাকে আমি এতদিন ধরে আমার মায়ের মৃত্যুর আগে না দেখার জন্য দায়ী ভাবছিলাম, যার ওপর অভিমানে, ঘৃণায় আমি একটা অদৃশ্য দেয়াল তুলে নিয়েছিলাম, সে আসলে আমার আর আমার পরিবারের সম্মান বাঁচাতে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যের কাছে হাত পেতেছিল। মধ্যবিত্ত পরিবারের পুরুষদের এটাই হয়তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিকে বুক ফাটলেও মুখ ফুটে অভাবের কথা বলতে পারে না, অন্যদিকে বউ বাচ্চার আবদার আর দায়িত্বের বেড়াজালে পিষ্ট হতে হতে কখন যে তারা নিজেদের খোলস বন্দি করে ফেলে কেউ টের পায় না। আমার চোখের কোণ দিয়ে আবার অশ্রু গড়িয়ে পড়ল, তবে এবার আর অভিমানে নয়, এক চরম অপরাধ বোধে। আমি শাহেদের দিকে তাকালাম, কিন্তু মুখ ফুটে ক্ষমা শব্দটা উচ্চারণ করার শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম। আমি অপরাধীর মতো শাহেদের সামনে দাঁড়িয়ে রইলাম। এতক্ষণ ধরে মনের ভেতর যে ক্ষোভ আর সন্দেহের পাহাড় তৈরি হয়েছিল,
তা যেন এক মুহূর্তেই একটা সত্যের ধাক্কায় ধূলিসাৎ হয়ে গেল। আমরা মেয়েরা অনেক সময় স্বামীর পকেটের অবস্থাটা বাইরে থেকে মেলাতে চাই, কিন্তু ভেতরে ভেতরে একটা পুরুষ মানুষ যে কতটা একা আর অসহায় বোধ করতে পারে সেই খবরটা রাখা আর হয়ে ওঠে না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শাহিদের খুব কাছে গিয়ে দাঁড়ালাম, কোনো নাটকীয়তা ছাড়াই খুব স্বাভাবিকভাবে তার ক্লান্ত হাত দুটো আমার হাতের মুঠোয় নিলাম। শাহিদ একটু চমকে উঠে আমার দিকে তাকালো। তার চোখের সেই ক্লান্তিটা এখনও আছে। আমি খুব নিচু স্বরে বললাম, আমাকে ক্ষমা করে দিও। আমি শুধু নিজের মায়ের কষ্টটাই দেখেছি, তোমার ভেতরের এই নীরব যুদ্ধটা টের পাইনি। অভাব যে মানুষকে নিজের স্ত্রীর কাছেও কতটা ছোট করে দিতে পারে সেটা আমি বুঝতে চেষ্টা করিনি। শাহেদ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা লম্বা শ্বাস ফেলল। তারপর আলতো করে আমার হাতটা চেপে ধরে বলল, সংসারে অভাব অনটন তো থাকবেই, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো ইচ্ছে করে তোমাকে মায়ের কাছে যেতে আটকাইনি। একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় লজ্জার আর কিছুই নেই যে সে তার স্ত্রীর কঠিন সময় পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য রাখে না। আমি শুধু সেই লজ্জাটা ঢাকতে সেদিন ওভাবে কথা বলেছিলাম। সেদিনের পর থেকে আমাদের সংসারে কোনো কৃত্রিম আধিক্যতা ছিল না, বরং একটা বাস্তবসম্মত বোঝাপড়া তৈরি হলো। আমি বুঝতে পেরেছিলাম মধ্যবিত্ত সংসারে পুরুষদের পেট যখন দেয়ালে ঠেকে যায় তখন তারা আরও বেশি চুপচাপ হয়ে যায়। বাইরের দুনিয়ার হাজারটা চাপ সামলে ঘরে ফেরার পর তারা শুধু একটু শান্তি আর একটু মানসিক সমর্থন চায়। আমি আবার আগের মতো শাহেদের হাত থেকে সংসারের খরচের টাকা নিতে শুরু করলাম। তবে এবার আর শুধু চেয়ে নেওয়া নয়, বরং তার 28,000 টাকা বেতনের সীমাবদ্ধতা মেনে কিভাবে প্রতিটা টাকা হিসেব করে চালানো যায় সেই দায়িত্বটা আমি ভাগ করে নিলাম। পরের মাসে রুপির স্কুলের বেতন আর বাজার খরচ থেকে খুব টেনে টুনে কিছু টাকা বাঁচালাম। আর আমার নিজের জমানো অল্প কিছু টাকা এক করে একদিন সন্ধ্যায় শাহেদের হাতে তুলে দিলাম। শাহেদ অবাক হয়ে বলল, কি এটা? আমি বললাম, ওই ছেলেটা 3,000 টাকা শোধ করে দিও। মানুষের দেনা মাথায় রেখে রাতে শান্তিতে ঘুমানো যায় না। টাকাটা হাতে নিয়ে শাহেদ যেভাবে আমার দিকে তাকালো, সেই দৃষ্টিতে কোনো কৃতজ্ঞতা ছিল না, ছিল এক বুক স্বস্তি। একজন পুরুষের মাথা থেকে ঋণের বোঝা নেমে যাওয়ার স্বস্তিটা যে কত বড় তা আমি সেদিন তার চোখে দেখছিলাম। এখন আমাদের সংসারে অভাব আছে। মাসের 25 তারিখ পার হলে বাজার করতে গিয়ে 10 বার ভাবতে হয়। পেঁয়াজ রসুনের দাম বাড়লে রান্নার বাজেট কমাতে হয়। কিন্তু এখন আর আমাদের মাঝে কোনো অদৃশ্য দেয়াল নেই। আজ বিকেলে রুপিকে স্কুল থেকে নিয়ে আসার পর আমরা দুজন বারান্দায় বসে চা খাচ্ছিলাম। রুপি ভেতরে খাতা নিয়ে আঁকিবুকি করছে। শাহেদ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সামনের মাসের বেতনটা পেলে তোমাকে সাথে নিয়ে একবার গ্রামে যাব। মায়ের কবরটা জিয়ারত করে আসব। আমি শাহেদের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লাম। চোখের কোণটা একটু ভিজে উঠলেও এবার আর বুকে কোনো ক্ষোভ ছিল না। মধ্যবিত্তের জীবনে সব আবদার বা ইচ্ছা পূরণ হয় না, এটাই বাস্তব। কিন্তু এই অপূর্ণতার মাঝেও সংসার টিকে থাকে পারস্পরিক বিশ্বাসের জোরে। একটা পুরুষ যখন দিনরাত খাটে তখন সে চায় তার স্ত্রী যেন তার সামর্থ্যকে বোঝে এবং অসময়ে খোঁটা না দিয়ে পাশে দাঁড়ায়। নারীদেরও উচিত স্বামীর নীরবতার পেছনের অসহায়ত্বটুকু ভাগ করে নেওয়া। একে অপরের অভাব আর কষ্টকে সম্মান জানালেই মধ্যবিত্তের এই টানাটানি সংসারটাও একটা শান্তির নীড় হয়ে উঠতে পারে। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।